2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত সাসপেন্স ড্রামাটা অবশেষে রিলিজ হয়ে গেল। প্যান ইউয়েমিং এবং ওয়ং হেদি অভিনীত এই মুভিটি 3টি ভিন্ন টাইমলাইনের গল্পের বুনান। এর সাসপেন্সের পরিবেশটা একেবারে জম্পেশ। চলুন এক ক্লিকেই শুরু করা যাক আজকের রহস্যময় গল্প। 1997 সালের ভ্যাপসা গরমের এক দুপুর। আকাশটা যেন কালো মেঘে ঢাকা, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। তখনই ইউয়ানলং আবাসিক এলাকার গেটের সামনে এসে থামল একটা গাড়ি। গাড়ি থেকে নেমে এলো সাদা পোশাকের এক মহিলা, তার পিঠে বিশাল এক কালো পোশাক পরা বৃদ্ধ। ধীর পায়ে তারা এগিয়ে চলল অ্যাপার্টমেন্টের দিকে। এই দুজনের অদ্ভুত সাজসজ্জা যেন শান্ত পুকুরে বড়সড় একটা পাথর ফেলার মতো। এলাকার বাসিন্দারা সবাই থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তখন কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এই সামান্য একটা চাহনি তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু হতে যাচ্ছে। সবার আগে সন্দেহটা হলো অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের। সিসিটিভি ফুটেজে দেখা গেল মহিলাটি লিফটে ঢুকে কোনো রকম দ্বিধা ছাড়াই 18 তলার বোতাম টিপে দিল। এটা যেন গার্ডের বুকে গিয়ে লাগলো, কারণ ওই বিল্ডিংয়ের 18 তলাটা বছরের পর বছর ধরে একটা নিষিদ্ধ জায়গা হিসাবে পরিচিত। অনেক আগে এক ধনী ব্যবসায়ী জায়গাটা কিনে আড়ালে একটি বিলাসবহুল ক্লাব বানিয়েছিল। পরে পুলিশি অভিযানে সব ধরাশায়ী হয়। সেই থেকে জায়গাটা পরিত্যক্ত, বিদ্যুৎ নেই, জল নেই, গা ছমছমে অন্ধকার। এমনকি সবচেয়ে সাহসী পরিচ্ছন্নতা কর্মীও ওখানে যেতে ভয় পায়। তাহলে এই দুজন ওখানে কেন গেল? লিফট 18 তলায় পৌঁছানোর সাথে সাথেই সেই কালো পোশাক পরা বৃদ্ধ তার ফ্যাকাশে হাত দিয়ে পাগলের মতো লিফটের সবকটি ফ্লোর বাটন টিপে দিল। আর মহিলাটির কাণ্ড আরও অদ্ভুত। সে নিজের হাই হিল জুতো খুলে মুখে নিয়ে বৃদ্ধকে পিঠে তুলে লিফট থেকে বেরিয়ে গেল। গার্ডের খটকা লাগলো, তাই সাহস সঞ্চয় করে সে উপরে উঠে গেল। গিয়ে দেখল না, ভয়ের কিছু নেই। আসলে অ্যাপার্টমেন্টের কমিটি থেকে একদল বয়স্ক মানুষ অনুসন্ধান করতে বেরিয়েছিল। তারা নিচে এই অদ্ভুত দৃশ্য দেখে ওপরে উঠে এসেছে, কিন্তু পুরো 18 তলা তন্ন তন্ন করে খুঁজেও সেই দুজনের কোনো চিহ্ন পাওয়া গেল না। সবাই যখন ফিরে যাওয়ার জন্য তৈরি, তখনই ওয়ং দাদু হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা দরজার সামনে দুটো স্পষ্ট পায়ের ছাপ, যেন শূন্য থেকে কেউ এখানে এসে দাঁড়িয়েছে। সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। এখন সব চাপ গিয়ে পড়ল সেই তরুণ সিকিউরিটি গার্ডের ওপর। সে কাঁপা কাঁপা হাতে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলে গেল, কিন্তু ভেতরটা একদম খালি। ব্যাপারটা দেখে ওয়ং দাদু এবার আরও সাহসী হয়ে উঠলেন। কি আছে দেখতে ভেতরে ঢুকলেন। দ্রুতই পুলিশ অফিসার হে ইউয়ানহাং এবং র্যান ফাংজু ঘটনাস্থলে পৌঁছলেন। তারা 18 তলায় পৌঁছানোর পর নতুন অফিসার র্যান ফাংজু তার দক্ষতা দেখানোর চেষ্টা করলেন। সে সেই কালো পোশাকের দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিশ্চিত হলো যে কাপড়গুলো ইচ্ছে করেই ওখানে ঝোলানো হয়েছিল। তবে সবচেয়ে বড় রহস্য হলো দরজার সেই পায়ের ছাপ। হে ইউয়ানহাং মেপে দেখলেন সেটা 37 সাইজের। বোঝা যাচ্ছে এটা সেই মহিলারই পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো শুধু রুমের ভেতরেই গেছে, বাইরে আসার কোনো চিহ্ন নেই। বিষয়টা খুবই অদ্ভুত। রুমের ভেতর কোনো নড়াচড়ার দাগ নেই। মনে হচ্ছে মহিলাটি এই রুম থেকেই অদৃশ্য হয়ে গেছে। র্যান ফাংজু কপালে ভাঁজ ফেলে জানালার দিকে তাকিয়ে দেখল। জানালার কার্নিশে কয়েকটি সিগারেটের টুকরো পড়ে আছে। সিগারেটের অবস্থা দেখে মনে হচ্ছে যে এগুলো টানছিল সে খুব অস্থির ছিল। হে ইউয়ানহাংও এগিয়ে এলো। বহু বছরের অভিজ্ঞতায় সে এক নজরেই চিনে ফেলল এগুলো 20 টাকা দামের ফ্যাঙ্গাই হুয়া ইউ ব্র্যান্ডের সিগারেট। এ ধরনের দামি সিগারেট সাধারণত ধনী ব্যবসায়ীরাই টানে। ছোটখাটো এই ক্লুগুলো পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলছে। যদি দ্রুত এই নিখোঁজ হওয়ার রহস্য সমাধান না করা হয়, তবে এটা বড় কোনো খুনের মামলায় রূপ নিতে পারে। র্যান ফাংজু মামলাটি রেকর্ড করার কথা বললেও হে ইউয়ানহাং বাধা দিল। সে এখানে ডেপুটেশনে এসেছে, তাই এই ঝামেলায় জড়ালে তার কেরিয়ারে সমস্যা হতে পারে। সে বলে দিল এটা স্রেফ একটা দুষ্টুমি ছাড়া আর কিছুই নয়। গুরু শিষ্যের মতের অমিলের কারণে তর্কে জড়িয়ে তারা আলাদা হয়ে গেল। হে ইউয়ানহাং যদি জানত ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তবে সে কখনোই এমন ভুল সিদ্ধান্ত নিত না। সময় গড়িয়ে এলো 2015 সালে। ইউয়ানলং আবাসিক এলাকায় আবারও একটি বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ততদিনে হে ইউয়ানহাং রিটায়ার নিয়েছে। নতুন মামলার কথা শুনে সে তার পুরনো ছাত্র র্যান ফাংজুকে ডেকে আবার পুরনো সেই জায়গায় গেল। তারা যেই মাত্র ইউয়ানলং এলাকায় ঢুকতে গেল, হে ইউয়ানহাং শুনল লোকজন তার মৃত্যু নিয়ে আলোচনা করছে। এই জায়গাটা অভিশপ্ত, একে বলে শয়তানের বাড়ি। প্রতিবারই এখান থেকে কাউকে না কাউকে নিয়ে যায়। এমনকি আগের এক পুলিশ অফিসারও এখানেই শেষ হয়ে গেছে। হে ইউয়ানহাং অবাক, বলে কি এই এলাকাটা তো হে নামের এক অফিসারের দায়িত্বেই ছিল। সেই তো দেয়ালে আটকে মারা গিয়েছিল। খুব করুণভাবে তার প্রাণ গিয়েছিল। ফাংজু তাকে শান্ত হতে বলল। এখানে মানুষ কুসংস্কার বিশ্বাস করে সেটা নতুন কিছু নয়। এসব কথা কানে না তোলাই ভালো। তারা লিফটের জন্য অপেক্ষা করার সময় হঠাৎ কানে এলো এক অদ্ভুত ভুতুড়ে সুর।
এই গানটি একটি ঠান্ডা সূঁচের মতো হে ইউয়ান হাংয়ের কলিজায় বিঁধল। তার মনে পড়ে গেল 18 বছর আগের সেই গরমের কথা। রহস্যময় সেই মহিলা আর বৃদ্ধ নিখোঁজ হওয়ার পরের দিনই পুলিশ ক্যাপ্টেন নির্দেশ দিলেন যে কোনো মূল্যে মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। হে ইউয়ান হাং এই মামলা নিতে চায়নি, কিন্তু উপায় ছিল না। তাকে বাধ্য হয়েই মাঠে নামতে হলো। সে আর তার ছাত্র ফাংজু আলাদা হয়ে ক্লু খুঁজতে লাগল। বাজার পার হওয়ার সময় সে প্রথমবার সেই অদ্ভুত ছড়াটি শুনতে পেল, 18টি আত্মা, 18টি প্রাণ। এই ছড়াটি ঠিক এমন সময় কেন শোনা যাচ্ছে? আর গানের কথাও তো খুব অদ্ভুত। খবর নিয়ে জানা গেল কেউ একজন এই ছড়াটি লিফলেটে লিখে ছড়িয়েছে। লিফলেটে লেখা, যারা এটি কুড়িয়ে পাবে তারা যদি পুলিশকে না জানায় তবে তাদের উপর বিপদ আসবে। এই এলাকাটা এমনিতেই কুসংস্কার আচ্ছন্ন, তাই অর্ধেক দিনের মধ্যেই পুরো ছড়াটি ভাইরাল হয়ে গেল। হে ইউয়ান হাং বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। সে একটি চকলেট ঘুষ দিয়ে সেই গান গাওয়া বাচ্চাটির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনল। পুলিশ আঙ্কেল, আমি সেই লোকটাকে চিনি, তার একটা ব্যাগে অনেক রক্ত ছিল। কে সে? আঙ্কেলকে বলো, তোমাকে আরও একটি চকলেট দেব। ঠিক সেই সময় অন্য প্রান্তে র্যান ফাংজুও বড়সড় কিছু খুঁজে পেল। সে 18 তলার পুরো ফ্লোর খুঁজে বের করল যে বিল্ডিংয়ের উপরে একটি ছাদ আছে। তবে অবাক করা ব্যাপার হলো পুরো তলা খুঁজেও ছাদে যাওয়ার কোনো রাস্তা পাওয়া গেল না। হে ইউয়ান হাং বাচ্চাটির দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে পৌঁছাল। জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখল ঘরটা ফাঁকা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক তীব্র সিগারেটের গন্ধে তার দম বন্ধ হয়ে এলো। তার সাথে মিশেছিল তাজা রক্তের কটু গন্ধ। হে ইউয়ান হাংয়ের চোখ পড়ল ড্রেসিং টেবিলের ওপর একটি বাক্সের দিকে। এগিয়ে গিয়ে দেখল তাতে সেই দামি সিগারেটের প্যাকেট। নিচে তাকিয়ে দেখল বেসিনে রক্তের দাগ, যা পরিষ্কার করা হয়নি। আলমারি খুলতেই পেল একটি ব্যাগ, যাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে। তার শরীর হিম হয়ে এলো। এটা কোনো নিখোঁজ হওয়ার মামলা নয়, এটা একটা খুনের মামলা। ছড়াতে যে 18টি প্রাণের কথা বলা হয়েছে, তার মানে এই এলাকায় সত্যিই 18টি খুন হয়েছে। লাশগুলো কোথায় গেল? সে কিছু ভাবার আগেই তার বিপি মেশিন বেজে উঠল। তার সোর্স মেসেজ পাঠিয়েছে। সে এই কেসের মোড় ঘোরানো তথ্য জানে, তাই হে ইউয়ান হাংকে জলদি যেতে বলল। অন্য প্রান্তে র্যান ফাংজু ফায়ার এক্সটিংগুইশারের নিচে একটি অদ্ভুত পায়ের ছাপ খুঁজে পেল। হাত দিয়ে মুছতেই সাদা গ্লাভসে লেগে গেল লাল রক্ত। ফাংজুর মনে পড়ল একটা কিংবদন্তির কথা। প্রাচীন হোক কিংবা আধুনিক, এই ধরনের অপরাধের জায়গায় অপরাধীরা লুকিয়ে থাকার জন্য গোপন রাস্তা তৈরি করে। সে গার্ডকে ডেকে জিজ্ঞাসা করল, এবং সত্যি সেখানে একটি গোপন দরজা ছিল। দরজা খুলতেই দেয়ালে ছিটে থাকা রক্তের দাগ স্পষ্ট দেখা গেল। ফাংজু উপরে উঠে গেল। তার চোখের সামনে যা ছিল তা দেখে সে স্তব্ধ হয়ে গেল। ছাদ জুড়ে রক্তের দাগ, তার পাশেই সেই দামি সিগারেটের টুকরো। রক্তের দাগগুলো খাঁচার দিকে এগিয়ে গেছে, আর সেই খাঁচার ওপর একটি স্পষ্ট রক্তমাখা হাতের ছাপ। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির দরজা খুলে গেল। এক পাগল বৃদ্ধ তার দিকে ছুটে এলো। এদিকে খবর পেয়ে হে ইউয়ান হাং সোর্সের বাসায় পৌঁছে দেখল কেউ একজন তার আগেই ওখানে চলে এসেছে। সে জিজ্ঞাসাবাদ করতে গেলেই সেই ব্যক্তিটি দৌড়ে পালিয়ে গেল। হে ইউয়ান হাংও পিছু ধাওয়া করল। এই লোকটির নাম আজিন, স্থানীয় এলাকার এক কুখ্যাত মাস্তান। ফরেন্সিক রিপোর্টে জানা গেল 18 তলা আর ছাদ থেকে পাওয়া সিগারেটে এই লোকটির ডিএনএ মিলেছে। জিজ্ঞাসাবাদের মুখে আজিম খুনের কথা অস্বীকার করল। সে জানায় এক রহস্যময় ব্যক্তি তাকে অনেক টাকা দেওয়ার লোভ দেখিয়ে ইউয়ানলংয়ের 17 তলায় লুকিয়ে থাকতে বলেছিল। কাজটা ছিল এক ছেলে আর এক মেয়েকে শেষ করা। কিন্তু সে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখল টার্গেট 18 তলায় গেছে। সে বোকার মতো 17 তলাতেই বসেছিল, আর চোখের সামনে দেখল পুলিশ আর মানুষজন আসা যাওয়া করছে। এটা পরিষ্কার যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। উপায় না পেয়ে সে ছাদে আশ্রয় নিল। ভয় আর হতাশায় সে এক নাগাড়ে সিগারেট টানল। শেষে অতিষ্ঠ হয়ে ছাদের 18টি মুরগি গলা টিপে মেরে ফেলল, আর সেই মুরগির রক্ত গায়ে মেখে নিল, যাতে এলাকার ভাইদের কাছে সে সাহসী হিসেবে নিজেকে জাহির করতে পারে। আর সেই লাইনম্যানও তাকে ভয় দেখিয়েছিল। তাকে সাবধান করে দিল যেন বেশি উল্টোপাল্টা কথা না বলে, কারণ সেই রাতে পালানোর সময় তাকে সম্ভবত কেউ দেখে ফেলেছিল। ল্যাব থেকে রিপোর্ট আসার পর দেখা গেল আজিনের কথা একদম সত্যি। তার বাড়িতে আর ছাদে পাওয়া রক্তগুলো আদতে মুরগির রক্তই ছিল। এই ঘটনায় সব ক্লু আবার হারিয়ে গেল, সব জট পাকিয়ে গেল। কোনো মতে আগের ইউনিটে ফিরে যাওয়ার সময় ঠিক এই সময় এমন অদ্ভুত ঘটনা ঘটে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। নিখোঁজ সেই দুজন মানুষ আসলে কোথায় গেল? তারা কি আর মহাকাশে পাড়ি দিল নাকি? সময় আবার গড়িয়ে এলো 2015 সালে। হে ইউয়ান হাং এবং র্যান ফাংজু ইউয়ানলং বিল্ডিংয়ের ভেতরে চারদিকে তন্ন তন্ন করে খুঁজছে, চেষ্টা করছে সেই নিখোঁজ বাচ্চাটিকে খুঁজে বের করার। 4 তলার আবর্জনার স্তূপের মাঝে একটি বাক্স পড়ে আছে। যদিও লাও হ বা হে ইউয়ান হাংয়ের বয়স হয়েছে, তবু এক পলক দেখেই সে চিনে ফেলল। এই বাক্সটি সে বহু বছর আগে আজিনের বাড়িতে দেখেছিল। তার ভেতরে সেই ফ্যাং গাই হুয়া ইউ সিগারেটের প্যাকেটও ছিল।
这本侦探书是杜曼顿的。这小灰狼的东西， গুরু শিষ্য আবার তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল, কিন্তু তারা জানত না যে তাদের পেছনেই একজোড়া হিমশীতল চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, অন্ধকার আড়ালে থাকা বিষাক্ত সাপের মতো, যে কিনা শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। ইউয়ানলং আবাসিক এলাকা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। বিল্ডিংয়ের বাসিন্দারা সবাই চলে গেছে। দুজনে যখন ক্লু খুঁজছিল তখনই হঠাৎ একটি আর্তনাদ ভেসে এলো। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছল। হে ইউয়ানহান স্বপ্নেও কল্পনা করেনি যে হাতে ছুরি নিয়ে যে লোকটা হামলা করছে সে আর কেউ নয়, সেই নিখোঁজ বাচ্চাটি। আরও অদ্ভুত বিষয় হলো র্যান ফাংজু এখন আর নেই, কোথাও সে দেখা যাচ্ছে না। হে ইউয়ানহাং নিজে আহত হওয়া সত্ত্বেও র্যান ফাংজুকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠল, কারণ এই শয়তানের বাড়িটা খুব অদ্ভুত। কিন্তু অনেক খুঁজেও কোনো ফল হলো না। উপায় না দেখে সে তার মেয়ে শিয়াও হের সাথে হাসপাতালে ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে গেল। পরের দিন থানায় বেশ ব্যস্ততা। হে ইউয়ানহাংয়ের মেয়ে শিয়াও হে তার কর্মজীবনের প্রথম বাইরের কেসটি পেল। 这个案子昨天老师写了份报告，你可以参考一下。目前看大概率是恶作剧。 সে মাথা নিচু করে দরজার দিকে তাকাতেই চেনা প্রতিচ্ছবি চোখে পড়ল। হে ইউয়ানহাং বাইরে দাঁড়িয়ে সব আড়ি পেতে শুনছিল। শিয়াও হে রাগের চোটে বাবাকে টেনে ছাদে নিয়ে গেল এবং বলল সে খুব ভালো করেই জানত বাবা কেন এই কেসটা তাকে দেওয়ার জন্য তদবির করছিল। মূল লক্ষ্য তো সেই 18 বছর আগের ইউয়ানলং নিখোঁজ কেসটাই তদন্ত করা। কিন্তু সেই কেসটার তো 18 বছর পার হয়ে গেছে, এসব কি শেষ হবে না? শিয়াও হে এসব শোনার পরেও এক চুল নড়ল না। এই কেস যে চায় সে দেখুক, সে কিছুতেই এটার তদন্ত করবে না। হে ইউয়ানহাংয়ের জেদ চেপে গেল। সে একাই আবার ইউয়ানলংয়ে দৌড়ালো নিখোঁজ কেসটির তদন্ত করতে। ফিরে আসা র্যান ফাংজু নিরপ্রায় হয়ে তার পেছনে পেছনে ছুটল আর বোঝাতে লাগল। শিয়াও হে মুখে যাই বলুক, শেষ পর্যন্ত সেও সেখানে গিয়ে হাজির হলো। হে ইউয়ানহাং শিয়াও হেকে দেখে দারুণ খুশি হলো এবং তৎক্ষণাৎ তার দক্ষতা দেখানোর চেষ্টা করল। 站在这别动，来，跟我走。你上哪儿去啊？哎，你就站在那别动就好了啊。哎，快跑快跑快！来来快快快！危险危险！快走！危险危险！小心！大汉。 হে ইউয়ানহাংয়ের বর্ণনা শুনে শিয়াও হে মুহূর্তেই মূল পয়েন্টটি ধরতে পারল। সে সিঁড়ি দিয়ে সাবধানে তল্লাশি চালালো। দেয়ালের রক্তের দাগ লেগে আছে। সেই নিখোঁজ বাচ্চাটি সম্ভবত এখানেই আক্রমণের শিকার হয়েছিল। আতঙ্কে সে আত্মরক্ষার জন্য ছুরি বের করেছিল এবং ভুলবশত কুরানি আর হে ইউয়ানহাংকে আঘাত করে ফেলেছিল। হে ইউয়ানহাং আর র্যান ফাংজু শিয়াও হের পারফরমেন্স দেখে খুব খুশি হলো। এই কেসটা এখন শিয়াও হে সহজেই সামলে নিতে পারবে। র্যান ফাংজু ভাবল তার কাজ শেষ, এখন বেইজিংয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে। বাবা মেয়ে দুজনে মিলে তাকে রেল স্টেশনে এগিয়ে দিল। হে ইউয়ানহাং তার ছাত্রকে বিদায় জানালো। ট্রেনটি দূরে চলে যেতে দেখে তার মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। হে ইউয়ানহাং পেছনে ফিরতেই দেখল র্যান ফাংজু তো ট্রেনে ওঠেইনি। সে দারুণ খুশি হয়ে র্যান ফাংজুকে টেনে নিয়ে সবাইকে বলতে লাগলো, এ আমার ছাত্র। কিন্তু হাঁটতে হাঁটতে হে ইউয়ানহাংয়ের হাসি হঠাৎ থমকে গেল। সে একটা পাথরের মূর্তির মতো জমে গেল। সে ধীরে ধীরে মুখ ফেরালো হাস্যোজ্জ্বল র্যান ফাংজুর দিকে তাকিয়ে, তারপর গম্ভীর হয়ে থাকা শিয়াও হের দিকে তাকালো। মাথায় যেন বাজ পড়ল। 我记得你没离开我呀。 আমি তো মনে করতে পারছি না তুমি কোথাও গিয়েছিলে। ইউয়ানলং এলাকার ফাং আন্টির নাতি, মা চিয়ানের ভাগ্নে আর লি তিলিংয়ের ছেলে যারা নিখোঁজ হয়েছিল সেগুলো তো তুমি আমার সাথে খুঁজে বের করেছিলে। মাস্টার, আপনি বোধহয় ভুল করছেন। আমি তো বেইজিংয়ে শিক্ষকতা করছি। ট্রেন থেকে একজন নামলো, ইউয়ানলং আবাসিক এলাকার সাবেক প্রপার্টি ম্যানেজার। সে এমন এক সত্য কথা বলল যা হে ইউয়ানহাং মেনে নিতে পারছিল না। আসলে র্যান ফাংজু 12 বছর আগেই মারা গেছে। এখন হে ইউয়ানহাং যে র্যান ফাংজুকে দেখছে সেটা আসলে তার কল্পনা ছাড়া আর কিছুই নয়। এতগুলো বছর ধরে পুরো পুলিশ বাহিনী তার সাথেই নাটক করে আসছে। আচ্ছন্নতা ঠিক একটা নরম জেলের মতো যা হে ইউয়ানহাংয়ের আত্মাকে আটকে রেখেছিল। সে যাকে সব সময় পাশে ভেবেছে আসলে তা তার ছাড়তে না পারা স্মৃতি ছাড়া আর কিছু নয়। 2002 সালে র্যান ফাংজু তার অসাধারণ দক্ষতা দিয়ে পুলিশের ক্যাপ্টেন হয়েছিল। সেই কয়েক বছরে এমন কোনো কেস ছিল না যা সে সমাধান করতে পারেনি, কেবল একটি ছাড়া, ইউয়ানলংয়ের লিফটে নিখোঁজ হওয়ার কেস। পরে তারা সেখানে মানুষের মাথার খুলি খুঁজে পেয়েছিল। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এই খুলির দাঁতগুলো সেই 97 সালে নিখোঁজ হওয়া কালো পোশাকের বৃদ্ধেরই ছিল। তাহলে সেই রহস্যময়ী মহিলাটি কোথায় গেল? আমি যখন এই দৃশ্যটি দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল মস্তিষ্ক বিস্ফোরিত হবে। ইউয়ানলংয়ের মৃত্যুর ছড়াটি সত্য প্রমাণিত হয়েছে। এলাকাবাসীর মুখে শোনা সেই পুলিশের মৃত্যুর কিংবদন্তি আসলে র্যান ফাংজুকেই বোঝানো হয়েছে। সিরিজটি 3টি টাইমলাইনের সমন্বয়।
প্রতিটি যুগের জন্য 3টি আলাদা কালার গ্রেডিং ব্যবহার করা হয়েছে। 1997 সালে মনেটা পুরনো ল্যাম্পের উষ্ণ হলুদ আভা, 2002 সালে হ্যালোজেন ল্যাম্পের হালকা হলুদ, আর 2015 সালে এলইডি লাইটের শীতল সাদা আভা। ক্লু আর সত্য 3টি সময়ের পরিবর্তনের সাথে সাথে এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যে রহস্যের জাল ছিঁড়ে ফেলা অসম্ভব। প্রথম 11 এপিসোড কেবল আইসবার্গের মাথা মাত্র, পরের এপিসোডগুলো আরও ভয়াবহ। ইউয়ানলংয়ের 18 তলায় আসলে কি গোপন রহস্য লুকিয়ে আছে? হারিয়ে যাওয়া সেই মহিলাটি আসলে কোথায় গেল? র্যান ফাংজু কিভাবে আত্মত্যাগ করল? ম্যাজিক টাওয়ার, হোয়াইট থিয়েটার, ব্ল্যাক নাইট কনফেশন। বন্ধুরা, চলুন সবাই মিলে এই সিরিজটি দেখি।